জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্বয় কর্মকার। পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবিতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, পিআর জনগণের দাবি বলা হলেও আসলে এটি দলীয় এজেন্ডা। শুক্রবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না। এর মাধ্যমে স্বৈরাচার ফিরে আসার পথ সুগম করা হচ্ছে বলেও দাবি করেন ডাক্তার জাহিদ। বলেন, পিআরের নামে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। কোন অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে এখনও নানাভাবে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে মন্তব্য করে সব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনের ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা কেটে যাবে, যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। কোনো দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ হলে সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারকে জাতীয় ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষ থাকতে হবে বলেও জানান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ, তবে রাজনৈতিক দল না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করেন, নির্বাচনকালীন সরকার যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তার যে ভূমিকা সেটি পালন করতে ব্যর্থ হন, তারা যদি কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কিন্তু মোটেই থাকে না। জনগণের ভোটের অধিকার ফেরত দিতে চাই, এই কথাগুলো রাজনৈতিক দল বলবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার অন্তর্নিহিত উদ্দেশ্য যদি হয় যে আমি নির্বাচনে যাচ্ছি এই চেতনা নিয়ে যে আমি জিতবো, আমাকে জিততে হবে এবং এই শর্তে আমি নির্বাচনে যাব, তাহলে কিন্তু আমার সেই দলের বা সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যে শর্তাবলী সেটা পালন করা কঠিন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। বৃহস্পতিবার অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন নির্বাচন এবং রোহিঙ্গা মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল এই সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে। নেদারল্যান্ডস সক্রিয়ভাবে এই মিশনকে সমর্থন করবে। রাষ্ট্রদূত ভ্যান বোমেল বলেন, বর্তমানে অন্যান্য চলমান ভূ রাজনৈতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী মনোযোগ অন্যদিকে সরে গেছে, তবে রোহিঙ্গা সংকট আরও বেশি আন্তর্জাতিক মনোযোগের দাবি রাখে। প্রায় ২৪ বছর আগে বুয়েট শিক্ষার্থী সাবেগুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল
ফাইজুল আরেফিন জানান, রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও 156 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। 2002 সালের 8 জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। প্রায় 18 বছর জেল খেটে 2020 সালে টগর কারাগার থেকে মুক্ত হন। তিনি অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি 2002 সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। তো আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ 66 জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘন্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে নৌবাহিনী ও কোস্টগার্ড। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানায় চালানো হয় অভিযান। এ সময় চিরুনি অভিযান চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণের শিকার 66 জনকে, যাদের মধ্যে 23 জন নারী, 22 জন পুরুষ এবং 21 জন শিশু। অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানব পাচার করে আসছিল। আমাদেরকে ফোন দিয়ে বলছে কাজ দেওয়ার জন্য, তো আমরা চলে আসি কক্সবাজার মহেশখালী থেকে মাতাবাড়ি। তো এখানে দেখি এখানে নিয়ে এসে তা আমরা আর কিছু করতে পারি, সব মোবাইল গাড়ি নিয়ে গেছে। গুদামুটুকারি থালা মাছে অনেক মারা যারা করছে। কয়দিন হয়েছে? আজকে 17 দিন হয়েছে। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। গেল বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজানের ঢলের চাপে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ঘরবাড়ি। তবে সকাল থেকে বৃষ্টি কমতে শুরু করেছে পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে শেরপুরের ঝিনাইগাতি সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র কেমন জানাবেন, আর এ মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? অন্ময়, 2024-এর যে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল এই ঝিনাইগাতি উপজেলাবাসী, এর মধ্যে কিন্তু সেই ক্ষতি পুষে না উঠতে কিন্তু আবারও এক আকস্মিক বন্যার মুখোমুখি হয়েছে এই সদর উপজেলার বেশ কয়েকটি পরিবার। তো আমরা দেখেছিলাম যে গতকাল দুপুরের পর থেকে হঠাৎ করেই এখানে পানি বাড়তে শুরু করে এবং এই পানির তীব্র স্রোতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইগাতি সদরের খোলকুড়া গ্রাম। এখানে আমার পিছনে প্রায় 10টি বাড়ি, কাঁচা ঘর বাড়ি কিন্তু পানির তীব্র স্রোতে ভেসে যায়। এখন পর্যন্ত পানি কমে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যে তথ্য পেয়েছি যে প্রতিটি নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানির অনেকটাই এই বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই ঝিনাইগাতির যে মহারশী নদী রয়েছে সেটি তাদের দুঃখ এবং দুর্দশার অন্যতম কারণ। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে তাদের দাবি ছিল যে এই মহারশী নদী একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের, কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে গত কয়েকদিনে যে পরিমাণ জিও ব্যাগ ফেলে শুধুমাত্র নামমাত্র দায় ছাড়া কাজ করা হয়েছে সেটিতে তারা তীব্র ক্ষোভ জানিয়েছেন। স্থানীয়রা বলছেন যে প্রতি বছরই কিন্তু তারা এই আকস্মিক বন্যার সম্মুখীন এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হন। তারা বলছেন যে এখানে অস্থায়ীভাবে শুধু জিও ব্যাগ না ফেলে যদি এখানে কংক্রিট এবং বেড়িবাঁধ করে স্থায়ী টেকসই একটি বাঁধ নির্মাণ করা হয় তাহলে হয়তো এই বন্যার ক্ষয়ক্ষতি থেকে তারা অনেকটাই লাঘব হবেন। তো আমি এই পর্যন্ত কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগ আমাদের জানিয়েছেন যে এই আকস্মিক বন্যা এখন পর্যন্ত প্রায় 1565 হেক্টর সদ্য রোপণ কিন্তু যে আমন ধান সেটি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই আগাম যে শীতকালীন সবজি রয়েছে প্রায় 65 হেক্টর
যে আগাম শীতকালীন সবজি সেটিও কিন্তু এই পানির তলে ডুবে গেছে এবং প্রায় অর্ধ শতাধিক মাছের ঘের ডুবে গিয়েছে। এবং সবশেষ যে তথ্য আমরা পেয়েছি যে এখন পর্যন্ত প্রায় এই পানির তীব্র স্রোতে ভেসে গিয়ে প্রায় 2 জনের মতো কিন্তু আমরা মৃতের খবর আমরা পেয়েছি। তবে উপজেলা প্রশাসন বলছে যে তাদের কাছে পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে এবং রেস্কিউ টিম রয়েছে এবং স্থানীয়দের দাবি যে এখানে একটা টিকসই একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। তো অন্যয় এই ছিল শেরপুরে ঝিনাইগাতীর আকস্মিক বন্যার সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুরে বন্যার খবর জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে মৌসুমী সবজির সরবরাহ বেড়েছে, তবে দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে বেশিরভাগ সবজি 70 থেকে 80 টাকার মধ্যে হলেও পেঁপে, পটল ও গাজর পাওয়া যাচ্ছে 30 থেকে 60 টাকার মধ্যে। অনেকটা বেড়ে টমেটোর দর ঠেকেছে 130 টাকায়, আর আমদানি জটিলতায় মরিচ বিক্রি হচ্ছে 180 টাকা দরে। শুক্রবার সকালে নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মুরগির দাম আগের মতো থাকলেও হালি প্রতি ডিমের দাম বেড়েছে অন্তত 5 টাকা। এদিকে দেশি মাছের বেচাকেনাও বেড়েছে ছুটির দিনে। সরবরাহ বেড়েছে রুই, কাতলা, ইলিশ, পাঙ্গাস ও ছোট বড় মাছের। রুই মাছ 350 থেকে 400, ইলিশ 1200 থেকে 2000 টাকা, পাঙ্গাস 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সামনে পূজা আছে, পূজার কারণে সবজির দামটা অনেকটা কিছুটা বৃদ্ধি পাইছে। দামটা বেশি এখন আনসিজন তো মাল কম আসে এই কারণে। ম্যাক্সিমাম কেজি ভ্যারাইটি সব 80 টাকা কেজি পার কেজি। 1 কেজি 100, 200, এটা কেজি 2250। এরপরে 1.5 কেজি 1 কেজি 400 গ্রাম 2400 টাকা কেজি। সরুড়ি আছে 600 টাকা কেজি। রুই মাছ কিনলাম 320, কাতল মাছ কিনলাম 320, 30, আর কই মাছ 220। একটু কম, আজকে বাজার একটু কম আছে। এদিকে দেশের বেশিরভাগ জেলায় বাজারে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সরবরাহ কমায় বাড়তি সব ধরনের মাছের দাম। এদিকে মৌসুম থাকা সত্ত্বেও কমছে না ইলিশের দাম। এছাড়া খুচরা ও পাইকারি বাজারে ডিম ও মাংসের দর দাম বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। ছুটির দিনে সরবরাহ কমায় চট্টগ্রাম ও নেত্রকোনার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। এদিকে গেল সপ্তাহের তুলনায় খুলনায় 50 থেকে 100 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। বাজারে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। এদিকে দেশীয় মাছের সরবরাহ কমায় মৌলভীবাজারে দাম বেড়েছে চাষের মাছের। এছাড়া সপ্তাহ ব্যবধানে চুয়াডাঙ্গায় বেড়েছে মুরগি আর ডিমের দাম। ডিমের দাম হালি প্রতি 2 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায়। বাজারে আমদানি কমে কেজিতে 20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। এদিকে চাল আমদানির পর কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। সারা দেশে অনুষ্ঠিত হলো 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 256টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে পরীক্ষায় অংশ নিয়েছেন 3,78,747 জন চাকরি প্রার্থী। বই, পুস্তক, সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ নিষেধ থাকায় মূল ফটকেই তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি ও প্রতারণা রোধে তৎপর ছিল পুলিশ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 6 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে বৃহস্পতিবার আফগানিস্তান সীমান্তের অদূরে একটি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এই পরিকল্পিত বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 4 জনের প্রাণ যায়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। একই দিনে মাঙ্গোচর এলাকায় আলাদা আরেকটি গ্রেনেড হামলায় 2 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ মোট 4 জন আহত হয়েছেন। বিপরীতে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর অভিযানে সন্ত্রাসী সংগঠন খুজদারের 4 সশস্ত্র যোদ্ধার প্রাণ গেছে। একই দিনে 2টি ভিন্ন এলাকায় প্রাণঘাতী হামলায় উদ্বেগে পড়ে গেছেন স্থানীয়রা। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে বেলুচিস্তান পুলিশ। এবার অ্যাপলের আইফোন 17 সিরিজের ফোন কিনতে ভারতের মুম্বাই ও দিল্লির বেশ কয়েকটি দোকানে ক্রেতাদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গেল সপ্তাহে উদ্বোধন হয় আইফোন 17 সিরিজের ফোন, যেখানে আইফোন 17, 17 এয়ার, 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স লঞ্চ করা হয়। পর্দায় ওঠার পর থেকে অ্যাপলের নতুন এই মডেলের ফোন কিনতে অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন ক্রেতারা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে অফিসিয়ালি বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি শুরু হয় আইফোন 17 সিরিজের মোবাইল। আর এতেই প্রচণ্ড ভিড় তৈরি হয় অ্যাপলের দোকানগুলোতে। ভারত ছাড়াও চীন ও যুক্তরাষ্ট্রের দোকানেও অ্যাপল ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এছাড়া মানবাধিকার ও যৌন হয়রানির বিষয়ে শিক্ষাদানেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। শরিয়া আইন বিরোধী এবং তালেবান নীতির কারণে উদ্বেগজনক এমন অভিযোগে 680টি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ে নারী বিষয়ক বিষয়গুলো পড়ানোও নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে নারী বিষয়ক লিঙ্গ ও উন্নয়ন, যোগাযোগে নারীর ভূমিকা সহ প্রায় 18টি বিষয়ের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ক্ষমতায় থাকা তালেবান। এদিকে তালেবানের এক সর্বোচ্চ নেতার নির্দেশে কমপক্ষে 10টি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট ব্যবহারও বন্ধ করে দেয়া হয়। অনৈতিক কার্যকলাপের অভিযোগে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তালেবান প্রশাসন। যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টার। ট্রাম্পের যুক্তরাজ্য সফরের শেষ দিনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের চেকার্স থেকে স্ট্যানস্টেড বিমানবন্দরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, প্রেসিডেন্টকে বহনকারী মেরিন ওয়ান হেলিকপ্টারে হাইড্রোলিক সমস্যার কারণে পাইলটরা স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছানোর আগেই একটি স্থানীয় বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। নির্ধারিত সময়ের 20 মিনিট পরে গন্তব্যে পৌঁছেছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে গিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সেক্রেটারি। তবে এদিন উড্ডয়নের আগে মার্কিন প্রেসিডেন্ট নিজেই মজা করে মেরিন ওয়ানের যাত্রা নিয়ে সংশয় প্রকাশ করেন। গাজার যুদ্ধবিরতিতে জাতিসংঘের প্রস্তাবে ষষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র। সংস্থাটির নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় তারা। প্রস্তাবটিতে ছিল গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ ত্রাণ সরবরাহ অব্যাহত রাখা। বিপরীতে অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও শুধুমাত্র যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। এটিকে গাজার গণহত্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।